আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে ঠেলে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠাবে? এই প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক। কারণ যে রাষ্ট্র দাবি করছে শেখ হাসিনা দণ্ডিত, যে রাষ্ট্র ভারতকে বারবার বলছে তাকে ফেরত দিতে হবে, যে রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায় বিচারের প্রতীক বলে প্রচার করছে, সেই রাষ্ট্রেরই এখন দায়িত্ব দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার বাস্তব ব্যবস্থা করা, তাই না? শুধু মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলে তো হবে না, শুধু টক শোয়ে গলা ফাটালে তো হবে না, শুধু জামায়াত, এনসিপির চাপ সামলাতে আওয়ামী লীগ বিরোধী ভাষণ দিলে হবে বলুন? যদি সত্যি আইনের শাসন থাকে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, রাষ্ট্রীয় বিমানে আনুন, আদালতে তুলুন, জনগণের সামনে প্রমাণ করুন। কিন্তু এখানেই বিএনপি, জামায়াত, এনসিপির আসল সংকট। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে, কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয় সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। রাষ্ট্র নিয়োজিত সম্পাদকরা গিয়ে কথা বলে শেখ হাসিনার ফেরার ব্যাপারে, সাংবাদিকদের লেলিয়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচারণা চালানো হয় এবং ভাষা ভয়াবহ হয়ে ওঠে। কারণ তারা জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর দলকে প্রশাসনিক আদেশে বিলুপ্ত করা যায় না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে পুলিশি তালা দিয়ে আটকে রাখা যায় না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি ফিরে আসার প্রশ্নকে ব্যক্তিগত নিরাপত্তা বা আবেগের জায়গায় রাখেননি। তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে তার ফেরাটা যুক্ত। অর্থাৎ তিনি নিজের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক স্বাভাবিকতার পরীক্ষায় পরিণত করেছেন। এটি বিএনপি সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ বলুন? যদি আইনের শাসন থাকে, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষের অফিস খুলতে গেলেই ঝামেলা হয় কেন বলেন? মানে হামলা করা হয় কেন? যদি জনগণের রায়ে শেষ কথা হয়, তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো? কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আরেকটি বিষয় খেয়াল করুন, ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে। পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির পুরনো কৌশল নতুন নামে ফিরে এসেছে। শেখ হাসিনা যখন বলেন ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল, তখন তারা অস্বস্তিতে পড়ে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসকে 1971 থেকে নয়, 2024 সালে তথাকথিত বিপ্লব থেকে শুরু করতে চায়। তারা চায় নতুন প্রজন্ম ভুলে যাক এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, ভারতের সহযোগিতা নিয়ে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই ইতিহাস মুছে ফেলতে পারলেই আওয়ামী লীগকে অপরাধী বানানো খুব সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে হয়তো, সংসদ বানানো যাবে হয়তো, মন্ত্রিসভাও গঠন করা যাবে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করা যাবে না। আজ আওয়ামী লীগের অফিসে তালা খুললেই যদি জামায়াত চটে যায়, এনসিপি চটে যায়, বিএনপি ভেতরে আতঙ্ক ছড়ায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আরো বেশি জীবিত। যে দলকে প্রতিদিন গালি দিতে হয়,
প্রতিদিন ঠেকাতে হয়, প্রতিদিন ভয় দেখাতে হয়, এবং প্রতিদিন বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং এটাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। সেই দল রাজনীতির কেন্দ্রে আছে, বুঝতে হবে। সেই দলকে আপনারা কোনোভাবেই রাজনীতির বাইরে রাখতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা, স্বীকার করেন ভাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়, এই যে কথাটি একটি বাক্য হিসেবে মনে হয় আপনার, এটি আসলে একটা রাজনৈতিক বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতির বাইরে নন। এ কথা বারবার আমি বলেছি, শেখ হাসিনা তো বলছেনই। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোতে, বিশ্ব মাধ্যমে এবং দলের সাংগঠনিক ভেতরে তিনি সক্রিয় শুধু নন, তিনি সচল, এবং তিনি বলেন প্রায় শেখ হাসিনা ঘুমায় না। এই সক্রিয়তাই বিএনপি, জামায়াত, এনসিপির আতঙ্ক। কারণ তাদের পুরো রাজনৈতিক প্রকল্প দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই বলেই আওয়ামী লীগের প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। তাই রাষ্ট্রের সামনে এখন তিনটি পথ খোলা আছে। এক, শেখ হাসিনাকে নিয়ে শুধু স্লোগান চালিয়ে যাওয়া। দুই, ভারতের কাছে প্রত্যার্পণ দাবি করে রাজনৈতিক নাটকটাকে জারি রাখা। তিন, সত্যি যদি সাহস থাকে তাহলে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফিরিয়ে এনে আইনের সামনে দাঁড় করানো। কিন্তু তৃতীয় পথেই তাদের ভয়, কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষ্য। তিনি প্রশ্ন করবেন 2024-এর পর বাংলাদেশে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া হলো, কত সাধারণ মানুষের ঘর বাড়ি তছনছ করা হলো, হত্যা করা হলো, কতজনকে মব সৃষ্টি করে ক্ষতবিক্ষত করা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো, কত প্রতিষ্ঠান ভেঙে পড়লো, কত বিদেশি সমঝোতা বা চুক্তি জনগণের অগোচরে হলো। সুতরাং শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর প্রশ্নটি আসলে বিএনপি সরকারের রাজনৈতিক চরিত্রের পরীক্ষা। তারা কি প্রতিহিংসার সরকার, নাকি আইনের শাসনের সরকার? তারা কি গণতন্ত্র বিশ্বাস করে, নাকি প্রতিপক্ষহীন ক্ষমতায় বিশ্বাস করে? তারা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, নাকি নিষেধাজ্ঞা, মামলা, ভয়ের রাষ্ট্র দিয়ে আটকে রাখবে? এরকম অনেকগুলো প্রশ্ন শেখ হাসিনা ছুড়ে দিয়েছেন এখন এই সরকারের কোর্টে, যেখানে সরকার বলতে আসলে তিন দলীয় জোট সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপি। শেষ কথাটা হলো শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি সময় বলবে। কিন্তু তিনি ইতিমধ্যেই ফিরেছেন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়। ভয়েও ফিরেছেন, আশাতেও ফিরেছেন, বিরোধীদের আতঙ্কেও ফিরেছেন। আর একটি বিষয় পরিষ্কার, যে রাজনীতিকে হত্যা করা যায়নি তাকে ফেরানোর জন্য বা ফেরার জন্য বিমান লাগে না, শুধু দরজা খুললেই হয়। আর ইতিহাসে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদেরকে মনে করিয়ে দেয়। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরে শুধু আওয়ামী লীগের হাল ধরেননি, ভেঙে পড়া একটি দলকে পুনর্গঠন করে 21 বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শুধু কি তাই, সামরিক শাসন, জঙ্গিবাদ, দারিদ্র আর রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদার ধারায় নিয়ে এসেছিলেন। আবারও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে 2024 সালের অগস্টে। কিন্তু এবার তার ফেরাটা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন হবে না, এটি হবে প্রত্যাবর্তন 2.0। কারণ তিনি ফিরলে সেটি শুধু আওয়ামী লীগের ফেরা হবে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের ফেরাও হবে। 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশ কার্যত প্রতিটি সূচকেই নিচের দিকে নেমেছে। অর্থনীতি, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানবাধিকার, কূটনীতি, বাক স্বাধীনতা, এমনকি সামাজিক স্থিতিশীলতাও বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ নিম্নগামী। আজকের বাস্তবতা একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গত 2 বছরের অবৈধ, অনৈতিক এবং অপশাসন সেটাই নির্মমভাবে প্রমাণ করছে আমাদের সামনে। আপনি প্রমাণ পাচ্ছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইচ্ছে ছিল যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব না। জনাব ফরহাদ মাজহার তিনি একটি বক্তব্য দিয়েছেন, এটা তার একান্ত ব্যক্তিগত। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে এটা মূলত আমেরিকা করেছে। আর যদি আমেরিকা করে থাকে তাহলে এই যে এত বিপ্লব,
এত বিপ্লবী, এত মব, এত ম্যাটিকুলাস ডিজাইন, এসবের কি মানে আছে? আপনারা জানেন যে আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে সাম্প্রতিক সময়ে যে সকল মানুষ রাজনৈতিকভাবে ভীষণ রকম ইনফ্লুয়েন্স করে থাকেন পর্দার আড়ালে, তাদের মধ্যে জনাব মাহমুদুর রহমান, আমাদের সম্পাদক, এবং জনাব ফরহাদ মাজহার যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যান্য যারা বুদ্ধিজীবী আছেন, সম্পাদক আছেন, তারা এরকম আসলে এদের মতো মানে কর্মী এবং সমর্থক মেনটেন করেন না। মাহমুদুর রহমান ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছে, এন্টি জামাত না, ঠিক জামাতের মধ্যেও আছে, আবার এন্টি জামাতের মধ্যেও আছে। এদের সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক। একটা সময় মাহমুদুর রহমান সাহেব এবং জনাব ফরহাদ মজহার, তো আমি সাধারণত মাজহার বলি, কিন্তু দেখলাম যে উনি লিখেন মজহার। তো জনাব ফরহাদ মজহার এবং মাহমুদুর রহমান এই দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এখনো হয়তো আছে, বা আগের মতো আছে কিনা আমি জানি না। জেলখানাতে মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে ছিলাম, তখন তিনি বারবার এই যাকে বলা হয় ফরহাদ মাজহারের প্রশংসা করতেন, এই কারণে যে ভদ্রলোক প্রচণ্ড সাহসী, আন্তরিক এবং মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। তিনি বলছিলেন যে তিনি যখন অ্যারেস্ট হবেন ওই সময়ে তিনি এই গ্রেপ্তার আতঙ্কে পুরোটা সময় তিনি অফিসে থাকতেন। এই কারণে তিনি বাসায় যেতেন না, যে বাসা থেকে তাকে গুম করা হতে পারে সালাউদ্দিন সাহেবের মতো। কাজেই তিনি অফিসে থাকতেন এবং তিনি চাইতেন যে তাকে গ্রেপ্তার করা হোক এবং অফিস থেকে গ্রেপ্তার করা হোক। তো ঠিক সেই যে তিনি তার যে সেই দুঃসহ জীবনগুলো অফিসে, ওই সময়টিতে তাকে যে প্রেরণা যোগাতেন অনেকটা বনলতা সেনের মতো, তিনি ফরহাদ মজহার। আর তাকে যে শেষ পর্যন্ত পুলিশের হাতে যখন তুলে দেওয়া হলো, ওই সময়টাতে ফরহাদ মজহার উপস্থিত ছিলেন এবং তাকে সেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তার সঙ্গে তিনি কোলাকুলি করেছিলেন। এটা তিনি মানে জনাব মাহমুদুর রহমান তিনি একেবারে এখনো পর্যন্ত স্মরণ করেন কিনা জানি না, তবে জেলখানা তিনি প্রতি মুহূর্তে স্মরণ করতেন। আমরা জেলখানাতে খুব অল্প পত্রিকা পেতাম, তার মধ্যে যুগান্তর পেতাম। সেই যুগান্তরে তখন তিনি নিয়মিত লিখতেন এবং তার যে বলিষ্ঠ লিখনী, শেখ হাসিনার জামানতেও তিনি তার মসনদ কাঁপিয়ে দিতেন তার লেখার মাধ্যমে। সেই মানুষটি এখন একটা কথা বলেছে, তার এই কথা কোনো অবস্থাতেই অস্বীকার করার, কোনো অবস্থা থেকে কি এটাকে ফালতু মনে করার আমি অন্তত কোনো কারণ দেখি না। তো তিনি একটা কথা বলেছেন, এটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না। এই কারণ হলো যে সরকার একেবারে নতুন আসছে, এক্ষেত্রে যে কোনো নেতিবাচক কথা, যে কোনো ভয়, যে কোনো ভীতি, আতঙ্ক, এটি সরকারের যে গতি এটাকে কমিয়ে দেবে, সরকারকে আরো বিপদগ্রস্ত করে তুলবে, সরকার উদ্যমতা হারাবে, আর প্রতিপক্ষ আরো শক্তিশালী হয়ে পড়বে। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, আমার সিক্স সেন্স বলছে যে কোনো কারণে যদি বর্তমান সরকার ফেল করে, সেখানে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বলতে গেলে শূন্য। তাহলে কে আসবে আমরা জানি না। এই বর্তমান যারা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এনসিপি আছেন, তারা কি আবার আসবেন? প্রশ্নই আসে না। কারণ ইতিহাস বলে সুযোগ কখনো দ্বিতীয়বার একই সুযোগ দ্বিতীয় ফর্মে আসে না। একই অপরাধ একই স্টাইলে কখনো কোনো মানুষ দ্বিতীয়বার করে না। প্রতিবারই অপরাধী তার অপরাধের ধরন, প্রকৃতি, স্থান, কাল, পাত্র পাল্টায়, যেন আপনি তাকে ধরতে না পারেন। তো প্রকৃতির যে নিয়ম, সে অনুযায়ী ৭১-এ যে যুদ্ধ হয়েছে এটা আর হবে না। ৭৫-এ যা কিছু ঘটেছে সেটা আর ঘটবে না। জিয়াউর রহমান হত্যাকাণ্ড যেভাবে হয়েছে ওভাবে আর হবে না। ১/১১ যেভাবে হয়েছে ২/১১ সেভাবে হবে না। আবার যা হবে তা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না, কিন্তু এটা হবে, এই ধ্বনি আকাশে বাতাসে প্রবল হয়ে উঠছে। মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তারই প্রেক্ষিতে ফরহাদ মজহার যে কথা বলেছেন,
আমি ওটাকে আর বাতাস দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে এই যখন ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে দেখলাম মার্কিন সরকারের একটি গোপন নথি তারা প্রকাশ করেছে। সেখানে ইমরান খান কিভাবে গদিচ্যুত হলেন তার বিস্তারিত আমেরিকা বলে দিয়েছে এবং স্বীকার করেছে যে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার একটা মাস্টার প্ল্যান কাজ করেছে। এটার অর্থটা কি? এর অর্থ আমেরিকা এখন যারা আছে তাদেরকে বেইজ্জতি করতে চাচ্ছে। অসীম মনির সেনাপ্রধান এবং এখন যিনি আছেন যাকে বলা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেন? নানা কারণ, চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে তাদের উপর যে নেগোসিয়েশনের ভার দেওয়া হয়েছিল, তারা এই কাজটি করতে পারেনি। তো মূল ব্যাপারটা হলো এক্ষেত্রে আমেরিকা যেটা মানে আশা করেছিল যে আমেরিকার সঙ্গে মানে পাকিস্তান অংশীজন হবে, তাদের তাবেদার হিসেবে, লাঠিয়াল হিসেবে কাজ করবে। কিন্তু দেখা গেল যে আলাপ আলোচনায় বিভিন্ন সময় তারা ইরানের প্রতি তাদের দুর্বলতা প্রকাশ করেছে এবং যে মানে বিষয়টি সামনে এসেছে সেটা হলো ইরানের বেশ কিছু জঙ্গি বিমান, সেই জঙ্গি বিমান পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাকিস্তান আশ্রয় দিয়েছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পর এবং এই ইরান এবং আমেরিকার যে শান্তি আলোচনা সেটার কোনো ফলাফল আনতে না পারার কারণে মনে করছে আমেরিকা প্রশাসন যে অসীম মনির এবং এখন যিনি আছেন তিনি অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজ হবে না, কাজে আবার রেজিম চেঞ্জ করতে হবে। আবার রেজিম চেঞ্জ করার জন্য তারা সেই আগের অতীতের রেকর্ডগুলো বাজাচ্ছে। এখন এক্ষেত্রে কি ইমরান খানের ফিরে আসার সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আছে, যতক্ষণ পর্যন্ত আমেরিকার কর্তৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত ইমরান খানের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমেরিকার যে ইতিহাস, তারা একবার খরচের খাতায় ফেলে দিলে দ্বিতীয়বার তাদেরকে আর তারা গ্রহণ করে না। তো এই খবর জানার পরে বাংলাদেশে যে সাম্প্রতিক সময় যে বক্তব্য, এনসিপি যে বক্তব্য দিচ্ছে, জামাত যে বক্তব্য দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা যারা আছেন সাম্প্রতিক সময় তারা যেভাবে তৎপর হচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবের জন্য কোনো অবস্থাতেই ভালো লক্ষণ নয়। ২ নম্বর হলো যে এই যে জনাব ফরহাদ মজহার, তিনি যত জ্ঞানী হন না কেন, যত গুণী হন না কেন, গত সেই দীর্ঘদিন ধরে তিনি যে একটি রাজনৈতিক বলয় তৈরি করার জন্য, একটি রাজনৈতিক মতাদর্শ তৈরি করার জন্য, একটি দল গঠন করার জন্য প্রাণান্ত তিনি চেষ্টা করছেন। তিনি হেফাজতের যারা নেতৃবৃন্দ রয়েছেন ঢাকাতে এবং চট্টগ্রামে, সে লালবাগ বলেন, হাটহাজারী বলেন, তাদের সঙ্গে তিনি, যদিও তিনি ধর্মকর্ম কখনো বিশ্বাস করেন না, সেকুলার যে জীবনযাপন করেন, আর আধ্যাত্মিকতা বলতে যেটা বোঝায় মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপরে গান গাওয়া, সারিন্দা বাজানো, গিটার বাজানো, লালন বলেন, এই মাজারে যে সকল বাবরির চুল নিয়ে যে সমস্ত লোক লাফালাফি করেন, তিনি তাদের প্রমোটার। আবার একই সঙ্গে ইসকন, যে বিতর্কিত হিন্দু সংগঠন ইসকন, তিনি ইসকনেরও বাংলাদেশের অন্যতম একজন প্রমোটার। আর দীর্ঘদিন ধরে জামাতের আধ্যাত্মিক গুরু হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপির যারা লোকজন রয়েছে সাম্প্রতিক সময় তারা হয়তো তাকে পছন্দ করছেন না, কিন্তু সুদীর্ঘকাল ধরে তারা বিএনপির যারা লোকজন, বুদ্ধিবৃত্তিক যারা লোকজন, তারা ফরহাদ মজহারকে নিজেদের আরাধ্য পুরুষ হিসাবেই কল্পনা করেছেন। কিন্তু ফরহাদ মজহার কারো পকেটে ঢুকেননি, তিনি তার মতো করে চলেছেন এবং এখনো চলে যাচ্ছেন। আপনাদের মনে আছে যে হোটেল, একটা 5 স্টার হোটেলে, সম্ভবত সোনারগাঁ হোটেলে ইনসাফ কায়েম কমিটি নামক একটি সংগঠন তিনি এবং সাংবাদিক শওকত মাহমুদ সহ আরো অনেককে নিয়ে তিনি করার চেষ্টা করেছিলেন, এবং ওই সময়টিতে সরকার এই কাজ
সন্দেহের চোখে দেখেছিল, ফরহাদ মাজহারকে টার্গেট করেছিল, কিন্তু সেই শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছিল। আর অন্যদিকে বিএনপিও ঠিক এই কাজটিকে ভালোভাবে নেয়নি। তো ওই ইনসাফ কায়েম কমিটি বা ওই ধরনের যে তৎপরতা, এর সঙ্গে কি সরকার জড়িত, মানে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত, ডিজিএফআই জড়িত, নাকি মার্কিন ডিপ স্টেটের একটা পলিসি ছিল, এটা এখনো পর্যন্ত ওই বিষয়টা নিয়ে কেউ খোলাসা করেনি। কিন্তু ওই যে তার সঙ্গে সঙ্গে যারা ছিল, তারা মোরলেস সবাই কিন্তু এখন বিপাকে আছে। একমাত্র ফরহাদ মাজহার, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। জামাতের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই গত 2 বছরে জামাত যেভাবে ক্ষমতা লাভ করে বিভিন্ন মাজার ভেঙেছে, লালনের আখড়ায় হামলা চালিয়েছে, এটা ফরহাদ মাজহার মেনে নিতে পারেননি। ফলে জামাতের সঙ্গে তার স্পষ্টই একটা দূরত্ব তৈরি হয়েছে। শেষের দিকে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রথম দিকে ভীষণ রকম ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা কোন পর্যায়ে যে তার স্ত্রী ফরিদা আপা, তাকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছিল। অন্যদিকে বুদ্ধিজীবী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানুষকেই শুধু ডেকেছিলেন। এমনি বুদ্ধিশুদ্ধি বা বুদ্ধিজীবীদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস পছন্দ করে না। তার দৃষ্টিতে তিনি দেশের সেরা বুদ্ধিজীবী, এর বাইরে যারা বেশি বুদ্ধি দেখায় তিনি তাদেরকে দূরে রাখেন। তো এত কিছুর পরও ফরহাদ মাজহারের মতো বুদ্ধিজীবী, যিনি কিনা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, বিকল্প চিন্তা করতে পারেন, বুদ্ধির তার যে সৌকর্য, বুদ্ধির যে খেলাধুলা, সেটা তিনি করতে অভ্যস্ত। আর এই বুদ্ধি বাস্তবায়নের জন্য যে শক্তি দরকার এবং অর্থ দরকার, দুটোই তার আছে। তো এরকম একজন মানুষকে তিনি ডাকলেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ডাকলেন। তিনি সেখানে গিয়ে ইউনূসের সামনে বক্তব্য দিলেন। কিন্তু ফরহাদ মাজহার যেটা চেয়েছিলেন যে ইউনূস সাহেব একটা বিপ্লবী সরকার গঠন করুক, তিনি রুড এবং রুথলেস আচরণ করুন, বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করা দরকার তা কিছু তিনি করুন এবং তছনছ করে দিন সবকিছু, যে কোনো কারণই হোক, সেটা আমেরিকার পরামর্শ হোক, নিজের স্নায়বিক দুর্বলতার কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করতে সাহসী হননি। এবং এরপর থেকে তার স্ত্রী ক্যাবিনেটে থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিরোধিতা করা শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং এই ধারা এখন পর্যন্ত চালু আছে। তো সেই যে ফরহাদ মাজহার, তিনি অল অন এ সাডেন যখন বললেন যে এই দেশ আমেরিকা চালাচ্ছে, অর্থাৎ তারেক রহমান চালাচ্ছেন না, মন্ত্রী পরিষদ বলতে যা কিছু বোঝাচ্ছি বা দেখছি, পার্লামেন্ট বলতে যা কিছু বোঝাচ্ছি, যদি ফরহাদ মাজহারের কথা সত্য হয়, তাহলে এটা হলো একটা দৃশ্য, যেটা মেইন দৃশ্য নয়, পর্দার আড়ালে অন্য দৃশ্য, এবং সেই দৃশ্য আমেরিকা দেশ চালাচ্ছে। ভালো কথা। তো আমেরিকা দেশ চালাচ্ছে, আমেরিকা শেখ হাসিনাকে তাড়িয়েছে, আমেরিকা অভ্যুত্থান করেছে, এই কথাগুলো তিনি আগে কেন বলেননি? এটা হলো প্রথম প্রশ্ন। সঙ্গত কারণে তিনি এটার উত্তর দেবেন না, আমার যেটা মনে হচ্ছে তার আগের বলার প্রয়োজন হয়নি তাই বলেননি, এখন বলার প্রয়োজন হয়েছে তাই বলছেন। এখন বলার কি প্রয়োজন হলো? আগে যেমন তার প্রয়োজন হয়নি, এই জন্য তিনি বলেননি। এর কারণ হলো শেষ সময় পর্যন্ত তিনি আশাবাদী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা মতো চলবেন, আর এই জন্য তিনি বলেননি। আর এখন তিনি এটা বলার প্রয়োজন অনুভব করছেন, এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রেজিম চেঞ্জ হওয়ার পর বর্তমান যে রেজিম আছে, সেই রেজিম কোনো অবস্থাতেই তাকে আশ্বস্ত করতে পারছে না। এই কারণে তিনি পর্দার আড়ালের যে গোপন সলা পরামর্শ, কর্মকাণ্ড, সেটার একটা ইঙ্গিত দিয়ে তিনি বলছেন এই দেশ আমেরিকা চালাচ্ছে, সরকারও আমেরিকা চালাচ্ছে, রেজিম চেঞ্জ আমেরিকা করেছে। ফলে রাজপথে যারা বড় বড় কথাবার্তা বলেছে, তারা মূলত পাপেট হিসেবে কাজ করেছে। কথাটা তিনি এমন সময় বললেন, তার বলার কয়েকদিন পরেই আমেরিকা পাকিস্তানের যে সেম প্রজেক্ট, বাংলাদেশে যে প্রজেক্ট তারা চালু করেছিল, ঠিক সেম প্রজেক্ট পাকিস্তানে তারা একটা নতুন ডাইমেনশনে যাচ্ছে, নতুন যাকে বলা হয় তাদের দাবিদার, নতুন অসীম মনির, নতুন সেই শাহবাজ শরীফ খোঁজার বা ধান্দা করছেন, বা তারা খুঁজে পেয়েছেন ইতিমধ্যে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কি হবে? বাংলাদেশে কি এমন কিছু হচ্ছে, এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে?
আপনারা কি বলেন? একটু চিন্তা করুন তো। ফরহাদ মাজারের বক্তব্য, এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড এবং সরকারি দলের যারা লোকজন রয়েছেন তাদের সবার কেমন যেন খামোশ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। এর মধ্যে কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, আপনি আমি তো সাধারণ মানুষ। আমেরিকার মতো বড় একটা রাষ্ট্র যদি চক্রান্ত করে, দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেখানে আত্মসমর্পণ করে, দেশের বড় রাজনৈতিক দল যেখানে দিল্লির আশ্রয় চলে যায়, সেখানে আপনি আমি দোয়া ছাড়া কি করতে পারি? আর নিজেদের পিঠ বাঁচানো ছাড়া আমাদের আর কি করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।